বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু কথা আসছে মনে, তাই সেই কথাগুলো প্রকাশ করার জন্য এখানে আপনাদের সামনে বসা। আসলে যুদ্ধ কোনো একটা দেশের জন্য মঙ্গল বয়ে আসতে পারে না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু যুদ্ধ পছন্দ করি না। আমরা যুদ্ধ পছন্দ করি না বাংলাদেশের মানুষ, কিন্তু আমরা এমন ভাবে বর্তমানে নির্যাতিত হয়ে আছি ভারতের কাছে আমরা যে এমন ভাবে নির্যাতিত বর্তমানে, সেটা বলার অপেক্ষা রাখে না। আপনি প্রশ্ন করতে পারেন কি জন্য নির্যাতিত। দেখেন, বিশেষ করে বাংলাদেশে এই পর্যন্ত অনেকগুলো সরকার এসছে, বিশেষ করে বিগত 16 বছরে যে মহিলাটা রাজত্ব করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, উনি একটা ডিক্টেটোরিয়াল একটা শাসন ব্যবস্থা চালিয়েছেন। উনি এক ধরনের একটা স্বৈরশাসক ছিলেন। উনি চলতেন নরেন্দ্র মোদীর ভারতের প্রেসক্রিপশন, এবং যা ভারত বলতো তাই উনি এখানে তামিল করতেন। একটু শুনতেও লজ্জা লাগে, নিজের কাছে খারাপ লাগে যে ভারতের ভদ্র একজন সাংবাদিক, উনি ভাদুরী, ওনার নাম সম্ভবত ভাদুরী, হ্যাঁ, বাঙালি, পশ্চিমবাংলার। উনি এক পর্যায়ে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা হচ্ছে ভারতের দাসী। এটা আমার কথা না, এটা ভাদুরীর কথা, ভাদুরী বাবুর কথা। এখন বিগত 16 বছরে এখানে কোনো কিছু আমরা করতে পারি না। সবকিছু বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ হয়েছে আমাদের দেশে। বাংলাদেশের পুরোটা স্বার্থবিরোধী কাজগুলো হয়েছে আমাদের এখানে। ভারত যাই বলতো তাই এখানে করা হতো। শেখ হাসিনা সেটাই তামিল করতো। এখন প্রচন্ড ছাত্র জনতার আন্দোলনের ফলে গত এই 2024 সালের এই বছরের 5ই আগস্ট শেখ হাসিনার তক্তা পলট হয়েছে। হিন্দিতে তক্তা পলট বলে আমরা বলি ক্ষমতাচ্যুত, গতিচ্যুত হওয়া, এবং ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। ভারত বিগত 15 বছরে আমাদের সীমান্তে অনেক হত্যাকাণ্ড হয়েছে, যেটা বাঞ্ছনীয় ছিল না বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশ সরকার একটু শব্দ করেনি। এবং বিডিআরকে তখন বলা হয়েছিল কোন রকম আওয়াজ না করার জন্য। কিন্তু বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকার আসার ফলে সে অবস্থার আমূল পরিবর্তন হয়ে গেছে। সরি, এখন সীমান্তে বিডিআরকে বলে দেওয়া হয়েছে, সেই অধিকার দেওয়া হয়েছে যে একটা গুলি চালালে তোমরা এদিক থেকে গুলি চালাবে। সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যেটা বলেছিলেন সেটা আমরা দেখেছি এবং শুনেছি, সেই মতো কাজও হচ্ছে। চোরাচালানি অনেক কমে গেছে। আগে চোরাচালান হতো ভারত থেকে, এবং আমাদের ভারতের সাথে যোগসাজশে বিগত সরকার আমাদের চিনির মিলগুলা 8-9টা যে চিনির কারখানা ছিল, চিনি মিল ছিল, সেগুলি বন্ধ করে দিয়েছে। এখন পর্যায়ক্রমে ডক্টর ইউনূস সাহেব এগুলি চালু করছেন এবং করেছেন কিছু। ভারত আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করে, বিভিন্নভাবে অত্যাচারিত করে। একটা উদাহরণ আমরা দিই, সেটা হচ্ছে যখন আমাদের এখানে প্রয়োজন কোরবানির সময়, তখন গরু বন্ধ করে দেয় ভারত। বন্ধ করে দেওয়া তো ভালো হয়েছে, একদিকে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে গরুর ইয়েতে। এখানে বিভিন্ন এনজিও থেকে লোন দেওয়া হয় কৃষকদেরকে, তারা গরু চাষ করার জন্য, এবং গরু চাষ করা হচ্ছে, গরু উৎপাদন হচ্ছে, এবং গরুর মোটামুটি স্বয়ংসম্পূর্ণ আমাদের দেশ। ভারত থেকে এখন গরু না আসলে চলবে। কিছু কিছু গরু নেপাল থেকে আসে, কিছু কিছু গরু আবার বার্মা থেকেও আসে।
এইবার এই সংকটের ফলে শেখ হাসিনার পদচ্যুত হওয়ার পরে, গদিচ্যুত হওয়ার পরে ভারত মনে করেছিল যেভাবে আগে চলছে সেভাবে চলবে, বাংলাদেশকে এই একটা অঙ্গরাজ্য মনে করত ভারত। সেই চোখ রাঙানি এখন ডক্টর ইউনূস সাহেব সেই চোখ রাঙানি পছন্দ করছেন না। চোখ রাঙানির বদলে এই দিক থেকে চোখ রাঙানি দেওয়া হচ্ছে। এবং ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে এই 4 মাস নরেন্দ্র মোদীকে তথা ভারতকে দৌড়ের উপর রেখে দিয়েছে। এখন আমাদের ভারতের কারণে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হচ্ছিল না। হাসিনার পতনের পরে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেক স্বাভাবিক হয়ে গেছে। এখন আমাদেরকে হঠাৎ করে ভারত পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে, যখন যেটা দরকার সেটা বন্ধ করে দিচ্ছে, আলু বন্ধ করে দিচ্ছে, অন্যান্য জিনিস বন্ধ করে দিচ্ছে, আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়েছে। এখন বাংলাদেশ ধরেন একদিকে যদি বন্ধ হয়ে যায় তাহলে আরেক দিক থেকে চেষ্টা করবে নিয়ে আসার জন্য। পাকিস্তান হাতটা বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান থেকে আমাদের অনেক টন, একটা বৃহৎ এক আকারে চিনি চলে আসছে, রোজাকে সামনে রেখে এই চালানটা চলে আসছে। এটা তো ভারতের আপত্তি, তোমরা নিজেরাও দিবে না, কিন্তু যখন অন্য দেশে দিবে সেটা তো আপত্তি। তো এখন পাকিস্তান থেকে বাংলাদেশ অস্ত্র কেনার পরিকল্পনা করছে এবং নানা রকম সামগ্রী যেটা পাকিস্তান দিতে পারে, তুলা, গম যদি সারপ্লাস থেকে পাকিস্তান দিবে বলছে, উদ্বৃত্ত থাকলে পাকিস্তান দিবে বলছে, পেঁয়াজ, চিনি, এগুলা নিত্য প্রয়োজনীয় যে ভোগ্য সামগ্রী, খাওয়ার যে সামগ্রীগুলা, এগুলা পাকিস্তান দিবে বলেছে, আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বন্ধু সেই যে আমার দুর্দিনের সময় আমার দিকে হাত বাড়িয়ে দেয়। এখন বাংলাদেশের মানুষ এটা খুব স্বাভাবিক সুন্দরভাবে গ্রহণ করেছে যে পাকিস্তান আমাদেরকে যে সাহায্য দিচ্ছে সেই সাহায্যটা একটা দুর্দিনের সময়, ভারত যখন সবকিছু বন্ধ করে দিচ্ছে তখন এই দুর্দিনের সময় আমরা এই সাহায্যটা হাতে পাচ্ছি। আগরতলাতে ত্রিপুরাতে বাংলাদেশের জন্য চিকিৎসা বন্ধ করে দিয়েছে। ওইখানে হোটেলে বাঙালিদেরকে থাকতে দেওয়া বন্ধ করে দিয়েছে, খাবার দাবার দেওয়া বন্ধ করেছে এবং কিছু বাংলাদেশিকে প্রহারও করেছে। সেটা ওনারা বাংলাদেশে আসার পরে ওনারা বয়ান দিয়েছে। এটা ভারত ধোঁয়া তুলে আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতন হয়। ভাইরে, আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতন হয় না সেটা আমরা ভালো করে জানি। আর তোমাদের এখানে কি নির্যাতন হয় না হয় সেটা সারা বিশ্ব জানে। তোমরা মুসলমানদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে নিপীড়ন করছো। তোমরা কাশ্মীরে মুসলমানদেরকে তোমরা হত্যা করছো বছরের পর বছর। পাঞ্জাবে শিখদেরকে দমন করে রেখেছো। তারপর গুজরাটে নরেন্দ্র মোদী প্রায় 1000 মুসলমান হত্যাকাণ্ডের সাথে জড়িত। এমন একটা মানুষকে তোমরা প্রধানমন্ত্রী বানিয়েছ। এখন দেখেন, নরেন্দ্র মোদীর সাথে আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী নেই, কারোর সাথে কোনো ব্যক্তিগত দুশ্মনী নেই। যেটা করেছে সে কর্মের ইয়েটাই একটু তুলে ধরা হচ্ছে। 1000 মুসলমানকে হত্যা করেছে সেই মানুষটাকে তোমরা ভারতবাসীরা তোমরা বানাইলে প্রধানমন্ত্রী। আর একবার না, 2বার এমনি হয়েছে। আর এবার হয়েছে হাঁটুভাঙ্গা প্রধানমন্ত্রী। দুইটা লাঠি লাগে দুই দিকে চলার জন্য। চন্দ্রবাবু নাইডু আর নীতিশ, এদের দিয়ে চলতে হয় এখন নরেন্দ্র মোদীকে। অনেক বেশি অহংকার এদের মধ্যে। সে অহংকার যেগুলা মোদী সাহেব, যে অহংকার গুলো আমাদেরকে দেখাও, অমিত শাহ, যে অহংকার গুলা তুমি আমাদেরকে দেখাও, সেই অহংকার একটু যদি তোমার বুকে যদি পাঠা থাকে, তুমি যদি বাপ মায়ের ঠিকভাবে দুধ খেয়ে থাকো, তাহলে তুমি চীনের দিকে একটু দেখাও, আমরা বলবো তুমি সাহসী।
চীনকে একটু এই হ্যান্ডামটা দেখাও, এই ছোট বাংলাদেশকে যেটা দেখাচ্ছ, এই বাংলাদেশ তোমাদের শত্রু না, বাংলাদেশের মানুষ তোমাদের শত্রু না, তোমাদের মানুষকে বাংলাদেশের মানুষ এখনো বৌদ্ধ মনে করে, কিন্তু তোমরা কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তোমরা আমাদেরকে শত্রু মনে করো। তোমরা একটা ফ্যাসিস্টের সাথে, যে কিনা 1000-এর উপর মানুষ হত্যাকাণ্ড করে পালিয়ে গেছে, তো এই 3000-4000-এর মতো হত্যাকাণ্ড করে পালিয়ে গেছে, তোমরা তাকে আশ্রয় দিয়েছ। তোমাদের সংবিধানে এরকম কি লেখা আছে যে একটা চুক্তি আছে তোমাদের সাথে, বন্দি প্রত্যাপন বিনিময় প্রত্যাপন চুক্তি, সেটা শেখ হাসিনা করেছিল তোমাদের ভারতের সাথে। সেই চুক্তির আওতায় আমরা ফেরত দিয়েছিলাম অনুপ চেটিয়া এবং পরেশ রাওকে, উলফা আন্দোলনের নেতা। আমরা তখন ভুল করেছি, তখন এটা শেখ হাসিনা করেছে, আমাদের ভুল হয়েছে, তখন আমরা অনুপ চেটিয়া এবং পরেশ রাওকে ফেরত দেওয়া উচিত ছিল না, না দিলে তোমরা কি করতে পারতে? আসলে যে মানুষটির বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 150টি খালি খুনের মামলা আছে। আমি 150টা খুনের মামলা বাদে দিলাম, মোট 200-এর উপর মামলা আছে, 150 খুনের মামলা আমি বাদে দিলাম। শুধু আমি বলছি যে ওই শেখ হাসিনার বিরুদ্ধে ধরো একবার ন্যূনতম 50টা খুনের মামলা আছে। যদি এই 50টা খুনের মামলা আমাদের আদালত রায় দিয়েছে, আমাদের আদালত শেখ হাসিনাকে, সরকারকে আদেশ দিয়েছে শেখ হাসিনাকে কত তারিখ, গত মাসে কত তারিখের মধ্যে হাজির করার জন্য, কিন্তু তোমরা ভারতীয়রা, এই ভারত মোদী শেখ হাসিনাকে ফেরত দেয়নি। ফেরত তো দেয় না, ওইখান থেকে আরো বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আমি মোদী বাবুকে একটু বলতে চাই, মোদী বাবু আমাকে একটু দেখা বিগত 100 বছরের মধ্যে, অমিত শাহকে বলছি, যেহেতু ওইখানে পালিয়ে আছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, অমিত শাহের কাছে বর্তায় জিনিসগুলো মোদীর সাথে সাথে। দুজনকে বলছি, বিগত 100 বছরের মধ্যে একটা উদাহরণ দেখাও, কোন একটা দেশ থেকে কোন একটা স্বৈরশাসক পতন হয়ে গেলে এবং পালিয়ে চলে গেলে সেই স্বৈরশাসক দ্বিতীয়বার বসতে পেরেছে। আমি খুব কৃতজ্ঞ হব যদি একটা উদাহরণ দেখাতে পারো। জানি দেখাতে পারবে না, কারণ ইতিহাসে এটা হয়নি। বিগত 100 বছরের কথা বলছি, আমি 1000 বছরের কথা বলিনি, দরকার নেই আমার 1000 বছর, বিগত 100 বছরের তুমি দেখাও, তোমরা দনোজন দেখাও। এখন তোমরা আমাদেরকে খাবার দিবে না, এই দিবে না, সেই দিবে না, চিকিৎসা দিবে না। এখন পর্যটকের অভাবে তোমাদের কলকাতা হাহাকার করছে। নিউ মার্কেটের মালিকরা, নিউ মার্কেট দোকানের মালিকরা খেপে গেছে মোদির বিরুদ্ধে। তারা বলছে ব্যবসা তাদের বন্ধ করে দিতে হবে। তদ্রুপ একই অবস্থা তোমাদের পশ্চিমবাংলার স্বাস্থ্য খাতে, বাংলাদেশের রোগীরা গিয়ে তোমাদের অর্থনীতি, চিকিৎসার, হেলথের, স্বাস্থ্যের যে অর্থনীতি সেটা সচল রাখতো। ডেলি থেকে 4000 বাঙালি ঢুকতো তোমাদের এখানে চিকিৎসা এবং বেড়াতে, সবকিছু মিলে। এখন নাকি 400 ঢুকানো ভালো করে। ঠিক একই রকম অবস্থা ত্রিপুরাতে হুট করে একটা ডিক্লেয়ার করে বলে দিয়েছে আমাদেরকে চিকিৎসা দিবে না, এখন দিবে না। কলকাতাতে আবার চিকিৎসকরা বলছে এই চিকিৎসার ক্ষেত্রে আসতে দিতে হবে, চিকিৎসা ক্ষেত্রে বারণ করা যাবে না, তাদেরকে বাংলাদেশেরকে আমরা সসম্মানে আমন্ত্রণ জানাবো। আর বাংলাদেশিরা না আসলে এখানে চিকিৎসা খাত বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভারতের অর্থনীতির উপর অলরেডি একটা চাপ এসে গেছে ভারতের অর্থনীতির উপর। এবং গত পরশুদিনের কথা বলছি আমি, ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ডলারের এগেইনস্টে বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে ভারতীয় রুপি। এই মোদি আসার পরে কোন একটা দেশের সাথে ভালো সম্পর্ক নেই, সেটা আমি একটু পরে আসছি। তোমরা যদি বাংলাদেশিদেরকে যেতে দিচ্ছ না, ঠিক আছে, অসুবিধা নেই, প্রথম একটু অসুবিধা হলেও হবে,
কিন্তু বাংলাদেশের এখন বিকল্প চিন্তা করছে এবং যাচ্ছে। তারা মালয়েশিয়া, ভারতের বিকল্প হিসেবে মালয়েশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান এগুলো বিবেচনা করছে এবং যাচ্ছে। পাকিস্তানিরা তোমাদের বিপরীত, তোমরা ভিসা বন্ধ করেছো, পাকিস্তানিরা বিনা পয়সায় ভিসা দিচ্ছে। অনলাইনে অ্যাপ্লাই করলেই ভিসা পাওয়া যাচ্ছে, কোনো খরচ লাগবে না। আসলে কি বুদ্ধিমান তোমরা না পাকিস্তানিরা, সেটা জনগণের উপর আমি ছেড়ে দিলাম, আপনারা মন্তব্য করবেন। আমরা তো ভারতের সাথে আমাদের ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরে মোদী সাহেবের সাথে বৈঠকের জন্য চেয়েছিলেন, কিন্তু সেই সময়টা মোদী সাহেব দেয় নেই। এত বেশি অহংকার এসে গেছিল মোদী সাহেবের ভিতর, সেই সময়টা দেয় নেই। ভাইয়া আপনার কাছে এত অহংকার, এত দিমাগ, অমিত শাহ আপনাদের কাছে, কালকে আপনারা কেন পাঠালেন আপনাদের পররাষ্ট্র সচিবকে? নিশ্চয় টাকাতে অনুভব করেছেন, পাঠিয়েছেন। এখন আমাদের সাথে তোমরা এগুলো করাতে সেই সুযোগটা এখন পাকিস্তান পাচ্ছে এবং আমরা পাকিস্তানকে দিচ্ছি। আমাদের প্রয়োজন পাকিস্তানকে। পাকিস্তান আমাদেরকে অস্ত্র বিক্রি করবে, আমরা তুরস্ক থেকেও পেয়েছি অস্ত্র, পাকিস্তান অস্ত্র বিক্রি করবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুজ্জামান সাহেব যে কথাটা বলেছেন, সেটা একেবারে প্রথম ইয়েতে রাখা উচিত, প্রিভিলেজ প্রথম 1 নম্বরে রাখা উচিত। সেটা হচ্ছে নিউক্লিয়ারাইজেশন ইন বাংলাদেশ। তার মানে বাংলাদেশ কিন্তু পারমাণবিক বোমা বানাবে না। বাংলাদেশ পাকিস্তানের সাথে একটা নিউক্লিয়ার ট্রিটি করবে, চুক্তি করবে। সেই চুক্তির আওতায় অন্তত 15-20টার মতো নিউক্লিয়ার হেডেড পারমাণবিক ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, লং রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এবং শর্ট রেঞ্জের, 3 রেঞ্জের মিলে এই একটু যদি ভারতের, সারা ভারতের যতগুলা বর্ডার আছে একটু বসিয়ে দিলে সবচেয়ে দ্রুত বাংলাদেশের নিরাপত্তাটা চলে আসবে। আর ভারতকে বলি, ভাই আপনারা আমাদেরকে আক্রমণ করবেন, আপনারা আক্রমণ করলে আমাদের তো একটা সেনাবাহিনী আছে, তো বিমান বাহিনী আছে, নৌবাহিনী কম আর কি, আপনাদের কিন্তু একটা প্রতিরোধ আপনারা পাবেন। আপনারা আমাদেরকে পিঠ যখন দেওয়ালে ঠেকিয়ে দিবেন, তখন আমরা তো বসে থাকবো না। আপনাদের চিকেন নেকের উপর কিন্তু আঘাতটা চলে আসবে, সেটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা পারমাণবিক বোমা বানাতে পারবেন, বানিয়ে আমাদেরকে দুনিয়া মানচিত্র থেকে এই 1000 বার করে নিশ্চিহ্ন করে দিচ্ছেন। আর আমরা তুরস্ক থেকে ড্রোন কিনে সেটা আপনাদের গায়ে বেজে যায়, ড্রোন কিনে সেটা পাহাড়ে রাখবে বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশের ইন্টারনাল সেফটির জন্য। উই শুড ডু দ্যাট, যেটা এখন ইউনূস করছে। বাংলাদেশের বাঙালিরা সবাই কিন্তু ওনাকে অ্যাপ্রিসিয়েট করছে। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ভারতে দিন দিন নিম্নমুখী, তার বিপরীতে ডক্টর ইউনূস সাহেবের জনপ্রিয়তা বাংলাদেশে এখন সর্বোচ্চ। উনাকে এখন বাংলাদেশিরা মনে করে বাংলাদেশের ন্যাশনাল হিরো, বাংলাদেশের জাতীয় নায়ক, ন্যাশনাল হিরো উনি, আমরা মনে করি। দেশাত্মবোধ কাকে বলে, এটা আমাদের দেশের রাজনীতিবিদদেরও শিখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। আর ভারতের নেতারা শিখবে না শিখবে সেটা আমাদের কিচ্ছু আসে যায় না। এই প্রসঙ্গে আমি একটু মিস্টার শশী থারুর, ভারতের কংগ্রেসের এক্স মিনিস্টার কেরালার, মিস্টার শশী থারুরের কিছু কথাবার্তা আমি একটু বলি। ওই লোকটা অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত জিনিয়াস মানুষ, এবং পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি এবং সবকিছুর একটা সম্মুখ একটা ধারণা ওনার কাছে আছে। ভারতের এই আচরণকে শশী থারুর সাপোর্ট করছে না, ভারতের এই আচরণকে কোনো মতে সাপোর্ট করছে না শশী থারুর। আর উনি বলছে যে ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে উনি কিছু কথা বলেছিলেন। উনি বলেছেন ডক্টর ইউনূস সাহেব বিশ্বে একজন বরেণ্য ব্যক্তি এবং সারা বিশ্বে উনাকে সম্মান করে, এরকম একটা ব্যক্তি।
বিশ্বের বিভিন্ন দেশে যখন অর্থনীতি মন্দা এবং বিভিন্ন ক্রাইসিস দেখা দেয়, তখন ডক্টর ইউনূস সাহেবের থেকে এই পরামর্শটা নিয়ে থাকেন। আর সেই ডক্টর ইউনূস সাহেবের সাথে এখন পাঙ্গা নিতে গেছেন নরেন্দ্র মোদী। আপনার সামরিক ক্ষমতা বেশি, আপনার জনসংখ্যা বেশি, আপনার দেশ বড়, বুঝলাম, কিন্তু তাই বলে কি আপনি একেবারে প্রতিবেশীদেরকে একটু মানবেন না? কার সাথে আপনি ভালো সম্পর্ক রেখেছেন? না আছে চীনের সাথে সম্পর্ক, আপনাদের সাথে, আপনার শত্রু রাষ্ট্র। পাকিস্তান আপনাদের শত্রু রাষ্ট্র। এই দুইটা রাষ্ট্রকে আপনি জমের মতো ভয় করেন। চীনের বর্ডারের কাছে আপনি করেন মিয়াও মিয়াও, আপনি ভারত চীনের বর্ডারের কাছে করেন মিয়াও মিয়াও, আর পাকিস্তানের বর্ডারের কাছে কুত্তার মতো ঘেউ ঘেউ করেন, আর বাংলাদেশের বর্ডারের কাছে একটা লায়ন ভাব দেখান। এবং সেই ভাবটা আপনারা দেখেন, বাংলাদেশের বর্ডারের কাছে আপনারা লায়ন, সেই ভাব দেখান আপনার। এগুলা ঠিক না। আপনারা আমাদেরকে আক্রমণ করবেন, আপনাদের চিকেন নেকে যাবে শিলিগুড়ি, এখানে ক্ষতিগ্রস্ত হবে। চীন বসে রয়েছে, কিন্তু মত পেতে বসে রয়েছে, সুযোগে ঢুকে যাবে। অরুণাচল প্রদেশের তো 60 কিলোমিটার নিয়ে নিয়েছে, এখানে মিলিটারি বেস করছে। খুব খুশি লাগছে শুনে। আপনাদের অরুণাচল প্রদেশে 60 কিলোমিটার ঢুকে গেছে। আপনারা, মোদী সরকার চুপ করেছিল, একমাত্র রাহুল গান্ধী বলেছে পার্লামেন্টে। আপনারা এটা চাপিয়ে গিয়েছেন, এখনো বলেন না, উচ্চারণ নেই আপনাদের কোনো। এতগুলা এই ফাটা কেষ্ট আপনাদের গদি মিডিয়া, একটা গদি মিডিয়ার কোনো উল্লেখ নেই। যত সব খালি বাংলাদেশের পাছায় মধ্যে লাথি দেওয়া। ছোট একটা বাংলাদেশ, সেই বাংলাদেশকে শান্তিতে থাকতে দিচ্ছেন না, পাছায় লাথি দেওয়া। যেটাই বলছিলাম, আপনারা আমাদেরকে অ্যাটাক করবেন, 1 মিনিটে কয়েক সেকেন্ড আপনার একটা বোতাম চাপবেন। এগুলো কলকাতার মিডিয়ার বক্তব্য বলছে, আমার মনে হয়। কয়েক সেকেন্ডের একটা বোতাম আপনারা চাপ দিবেন, কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশ উধাও হয়ে যাবে। ভাই, বাংলাদেশেরও তো কিছু বন্ধু টন্ধু আছে, হ্যাঁ? বাংলাদেশের খুব কাছের বন্ধু আছে, আমি নাম বলছি না, সেটা আপনারা বুঝে নেন। তারা পারমাণবিক শক্তিশালী দেশ। দুইটা দেশ আছে অনেক বেশি পারমাণবিক শক্তিশালী। দোনোটা দেশের মধ্যে, দোনো দেশের মধ্যে, প্রত্যেকটা এই দুই দেশের একটা দেশের মধ্যে আপনাদের থেকে অনেক বেশি পারমাণবিক বোমা আছে। দ্বিতীয় আরেকটা দেশ আছে, সেটার কাছেও আপনাদের থেকে পারমাণবিক বোমার পরিমাণ অনেক বেশি। এবং সে বলেছে প্রয়োজনে বাংলাদেশ যদি অ্যাটাক হয়, তখন ভারত আক্রান্ত হবে। ভারত আক্রান্ত হবে ওই দেশ কর্তৃক। এবং বড় যেটা দেশ আছে, একটা দেশ আছে আপনার উত্তর দিকে বসা, চায়না, চীন। সেই দেশটা বসে আছে, কচ্ছপ যেভাবে মাথা ঢুকে বসে থাকে, সুযোগ আসলে দেখা ওই সুযোগটার অপেক্ষায় আছে। আপনারা বোকামি করতে যাবেন না ভারত। আপনারা বাংলাদেশকে আক্রমণ করলে বাংলাদেশ প্রতিরোধ করার ক্ষমতা, ক্যাপাবিলিটি বাংলাদেশ হ্যাভ that types of capability to oppose you, India. So try to remember, try to understand this, what I am telling you. এখন আপনারা আমাদেরকে আক্রমণ করবেন, একটু আমি আসি ডিটেলসে। আপনারা আক্রমণ করলেন, ঠিক আছে, বাংলাদেশ বসে থাকবে না। বাংলাদেশের কাছে জিনিস আছে, বাংলাদেশের কাছে জিনিস আছে, সেগুলা বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ দিস থিংস টু ইউ ইন পাবলিক। এগুলা বাংলাদেশের নিজস্ব নিরাপত্তার বিষয়, এগুলা প্রকাশ করাটা উচিত না। এখন আপনারা আক্রমণ করার সাথে বাংলাদেশ থেকে একটা ছোট্ট প্রতিরোধ শুরু হয়ে যাবে, এবং আপনাদের চিকেন নেকের দিকে ঢুকে যাবে বাংলাদেশ। এদিক থেকে বাংলাদেশ ঢুকবে, ওই দিক থেকে আরো দ্রুত গতিতে আসবে চায়না। What you will do, India you will do at that time? Tell us please. আপনাদের চিকেন নেকে আপনাদের দুইটা যাতায়াতের উপায় আছে। একটা হচ্ছে দুটো ব্রিজ, একটা ব্রিজ হচ্ছে রেল যোগাযোগ,
যেটা সেভেন সিস্টারের সাথে আপনাদের ভারতের মূল ভূখণ্ডের সাথে ট্রেনে যোগাযোগ, আসা যাওয়া, মালপত্র আনা নেওয়া ট্রেনের মাধ্যমে হয়। আর একটা হচ্ছে সড়ক পথ, দুটোটা ব্রিজের উপরে, নদীর উপর ব্রিজ, ব্রিজের উপরেই সড়ক পথ, সেটাও আসা যাওয়া সেভেন সিস্টারের সাথে এই আপনাদের মূল ভূখণ্ডের সাথে আসা যাওয়ার মাধ্যম একটা। এই দুটা ধ্বংস করে দিবে প্রথমে, বাংলাদেশ করার আগে করে দিবে চায়না। বাংলাদেশে করার আগে এটা প্রথমে করে দিবে চায়না, যখন তুমি বাংলাদেশ আক্রমণ করবে। আর বাংলাদেশ থেকে শক্ত একটা প্রতিরোধের মুখোমুখি হবে তুমি ভারত। পাকিস্তান ওইদিকে বসে থাকবে না গুটায়। পাকিস্তান তোমার কাশ্মীর, জম্মু কাশ্মীর অ্যাটাক করবে এবং ঢুকে যাবে নির্দ্বিধায়। কারণ তুমি এখন বাংলাদেশ ইস্টার্ন জোনে তোমার 12টা জোন, তো 14টা জোন, হ্যাঁ 14টা জোন ইস্টার্ন জোনে, ইস্টার্ন কমান্ডে 14টা কমান্ড। ইস্টার্ন কমান্ডে তুমি যে সৈন্যগুলো রেখেছ, বাংলাদেশকে জিততে হলে তোমার কাছে আরো অনেক বেশি সৈন্য লাগবে। সেই সৈন্য কিন্তু তুমি দিতে পারবে না। কেন পারবে না? তোমার বাকি 13টা কমান্ডের নিয়োজিত আছে চায়না, তোমার বড় ভাই চায়না, এবং তোমার আরেক বড় ভাই পাকিস্তান। এই দুই বর্ডারে তোমার সৈন্যগুলা নিয়োজিত আছে। তুমি ওইখান থেকে যদি সৈন্যগুলা একটু সরাও, তাহলে তোমার নিরাপত্তা, বর্ডারের নিরাপত্তা পুরোপুরি ব্যাঘাত হয়ে যাবে এবং চেইনটা ভেঙে যাবে। তখন পাকিস্তান সুযোগটা নিয়ে পাকিস্তান তোমার কাশ্মীর, জম্মু কাশ্মীর অ্যাটাক করে নিয়ে নিবে। তুমি কত দিকে মন দিবে? তুমি মনটা কত দিকে দিবে? এদিকে চায়না তোমার অরুণাচল প্রদেশ, আরো দুই একটা যেগুলো সুযোগে পায়, এগুলো নিয়ে চায়না বসে থাকবে। একবার মনে রাখবে যে চায়না যদি একবার তোমাদের থেকে কোনো ভূখণ্ড যদি দখল করে ফেলে, এই দুনিয়াতে ভারত থাকা অবস্থায় জীবনে কোনোদিন আর এই ভূখণ্ড ফেরত ভারত পাবে না। I'm giving them example. You have that example. In 1964 war, 1965 সালে যে চায়না তোমাদের ভূখণ্ড লাদাখের ওইখানে ভূখণ্ড দখল করে রেখেছে, বিশাল অ্যামাউন্টের ভূখণ্ড। আজকে একটু উত্তর দাও, আজকে সেগুলো ফেরত পেয়েছ? তুমি ভারত ফেরত পাবে। দাদাগিরি দেখাও খালি বাংলাদেশের সাথে, একটু দেখাও না চায়নার সাথে দাদাগিরি। তোমার হেরামের কিরকম হয়, তোমার ধুতি খুলে যাবে, তোমার যারা প্যান্ট পরে তোমাদের প্যান্ট নষ্ট হয়ে যাবে। দাদাগিরি চোদাও খালি আমাদের বাংলাদেশের উপর, খারাপ হয় মুখটা। চায়নার কথা বাদ দিলাম, পাকিস্তানের সাথে করো দাদাগিরি। তোমার থেকে নিউক্লিয়ার বম অনেক বেশি আছে পাকিস্তান, অনেক বেশি নিউক্লিয়ার বমের অধিকারী তোমার ভারত থেকে পাকিস্তান। তোমরা আপনাদেরকে বন্ধ করে যে ভিসা, এই প্রসঙ্গে আমি আবার পরে আসবো। এই নিউক্লিয়ার বম অনেক বেশি আছে পাকিস্তান ধরো অ্যাটাক করে। আর তোমার প্রত্যেকটা রাজ্যে কিন্তু একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, যারা ওট পেতে বসে আছে। তোমার প্রত্যেকটা প্রদেশের মধ্যে, শুধু সেভেন সিস্টার না, পশ্চিমবাংলা তোমাদের উপর সন্তুষ্ট না, আলাদা হয়ে যেতে চাচ্ছে পশ্চিমবাংলা। আর তোমরা শোষণ করছো, কিছু দিচ্ছে। আর সেভেন সিস্টার তো তোমার কিছু দাও না। তারা অনেক আগে থেকে কিছু কিছু স্টেট বাংলাদেশের সাথে, আসাম টাসাম, এগুলো বাংলাদেশের সাথে চলে যাওয়ার একটু ইচ্ছা পোষণ করেছিল। বর্ডারের কাছে যে বর্ডারের কাছে যে জায়গাগুলো আছে, সেখানে নাকি বাংলাদেশের ওষুধ চলে বেশি, তোমাদের ওষুধগুলো এখানে অত পৌঁছায় না। বাংলাদেশের ওষুধের মান, আমি মনে করি তোমাদের ওষুধের মান হচ্ছে অনেক গুণগত, অনেক ভালো। বাংলাদেশ ওষুধ এক্সপোর্ট করে মিডল ইস্টে এবং ইউরোপ, আমেরিকাতে। It's not easy. If the quality is not like that, America and Europe will never, and Middle East will never give permission to export medicine from Bangladesh to that countries. তো এখন তোমরা আমাদেরকে অ্যাটাক করার পরে ওইদিকে এই ঘটনাটা ঘটবে। পাঞ্জাব
পাঞ্জাব আক্রান্ত হবে, পাঞ্জাবের শিখেরা তখন বিদ্রোহ ঘোষণা করবে এবং তারা স্বাধীন হয়ে যে খালিস্তান করে ফেলার চেষ্টা করবে। তোমাদের অরুণাচল প্রদেশ উদ্যোগ নিয়েছে 60 কিলোমিটার, বাকিটা চীনে এক ঝটকা নিয়ে নেবে। তোমাদের সিকিম কেউ নিয়ে নিবে। এরপরে তোমাদের সেভেন সিস্টারের ওরা বসে থাকবে না, 50 বছর ধরে তারা স্বাধীনতা আন্দোলন করছে। তারা ভারতের সাথে থাকতে চায় না, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, স্বাধীনতা ঘোষণা করতে চায়। একটু দেখো, ইতিহাসের দিকে দেখো, মুঘল পূর্ববর্তী, ব্রিটিশ পূর্ববর্তী, ব্রিটিশের আগে, ব্রিটিশ পূর্ববর্তী এই সেভেন সিস্টার নামক কোনো কিছু তোমাদের ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল না। এগুলা নেহেরু হচ্ছে একটা পাঁচাটা দালাল ব্রিটিশের, নেহেরু একটা পাঁচাটা ব্রিটিশের দালাল, ইংরেজদের দালালি করে সে এই সেভেন সিস্টারটা তাদের তোমাদের সাথে নিয়ে নিয়েছে। এই নেহেরু দালাল, পাঁচাটা দালাল, পণ্ডিত জওহরলাল নেহেরু পণ্ডিত বলে। তোমাদের কাছে পণ্ডিত হতে পারে, আমাদের কাছে কিছু না, জিরো। তারা জওহরলাল নেহেরু বলো, যত বলো, তোমরা সবাই হচ্ছে রসুনের বিভিন্ন কোয়া এবং মূলটা একটা। তোমরা কট্টর হিন্দুত্ববাদী, মুসলমান বিদ্বেষী। তোমাদের ভারত স্বাধীন হওয়ার পিছনে মুসলমানদের অবদানের কথা অস্বীকার করতে পারে, ইতিহাসে আছে। इतिहास गवाह देते मुस्लिम को मदद, भारत का अलग होने के वक्त क्या मदद किया मुस्लिम ने। এখন তোমাদের এখানে সেভেন সিস্টার তোমাদের থেকে আলাদা হয়ে যাবে, নো ডাউট। বাংলাদেশকে তোমরা ঘাইল করবে, বাংলাদেশ বসে বসে ললিপপ চুষবে না। এখন তোমাদের প্রত্যেকটা রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে, কারণ তোমাদের দেশের ভিতরে, প্রত্যেকটা রাজ্যের ভিতরে বিচ্ছিন্নতাবাদী সংঘগুলা। আসাম টাসাম এগুলো প্রকট এগুলো, এবং তোমাদের ইয়েতে আছে, বোম্বাইতেও আছে, দিল্লিতেও আছে, উত্তরপ্রদেশেও আছে, প্রত্যেকটা প্রদেশে কম বেশি আছে। এর মধ্যে তোমরা হায়দ্রাবাদকে নিয়ে নিয়েছ তোমাদের স্বাধীনের 4 বছর পরে, 4000-এর মতো মুসলমান মেরেছ তোমরা। তখন এই হায়দ্রাবাদ, যে জায়গাগুলা, হায়দ্রাবাদ একটা স্বাধীন দেশ ছিল, জাতিসংঘে তাদের বাহিনী ছিল, জাতিসংঘের সদস্যপদ ছিল, নিজস্ব টাকা ছিল, নিজস্ব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ছিল। তোমরা 4000-এর মতো মানুষ মেরেছ 4 দিনের যুদ্ধে, মুসলমান মেরেছ। হায়দ্রাবাদকে নিয়ে তোমরা কি করলা, ভেঙে ভেঙে তেলেঙ্গানা বিভিন্ন স্টেটের সাথে তোমরা মিক্স করে দিয়েছ। তখন এই যেগুলো মিক্স করে দিয়েছ আবার একত্রিত হয়ে যাবে, এগুলা স্বাধীন একটা হায়দ্রাবাদের সৃষ্টি হবে। তারপর ধরো তোমার সাউথের যে রাজ্যগুলা, কর্ণাটক অলরেডি তোমাদেরকে হুঁশিয়ারি দিয়েছে, এবং তামিলনাড়ু স্ট্রং একটা অর্থনীতি, তাদের অর্থনীতি তোমরা ব্যবহার করো। জোর করে হিন্দি চালাতে চাও মিয়া, ওইখানে জোর করে তোমার হিন্দি চালাতে পারবে না। They are not interested to adopt your Hindi language. That's not their native language, their mother tongue. So try to understand. You India will never understand. If you understand, you have many friends, your neighbors, but you haven't any friends. Not a single friends you can show me that yet now under Narendra Modi. নরেন্দ্র মোদী যদি তোমাদের প্রধানমন্ত্রী থাকে, সেই যথেষ্ট ভারতকে ভেঙে দেওয়া। চায়নার আক্রমণ করার দরকার নেই, বাংলাদেশের সাথে যুদ্ধের দরকার নেই, পাকিস্তানের সাথে যুদ্ধের দরকার নেই, সে একাই যথেষ্ট। কিভাবে প্রতিবেশী দেশকে দুশ্মন বানানো যায়, তার চেয়ে বড় আর্কিটেক্ট আর কেউ নেই। তাকে যদি ওই বিষয়ে সাবজেক্ট একটা নোবেল প্রাইজ দেওয়া যেত থাকতো, তাহলে এটা নরেন্দ্র মোদী ছাড়া কেউ পেত না।
নিজের দেশের প্রতিবেশীদের সাথে কিভাবে যুদ্ধ বিগ্রহ লাগায়, কিভাবে শত্রু বানাতে পারে, সেটা মোদির উপরে কেউ বুঝবে না। মোদি থেকে বেশি জানবে না। মোদি একাই যথেষ্ট। তো এখন কোন দিকে সামাল দিবে? বৃহৎ একটা পারমাণবিক শক্তি পাকিস্তান তোমার দক্ষিণ দিকে বসে আছে, আর তোমার চমদূত চীন তোমার ঘাড়ের উপর বসে আছে। কোনো তুলনাই হয় না চীনের সাথে, তোমার কোনো দিকে কোনো তুলনা হয় না, নেভার। বড় বড় লম্বা কেসটা মারো আমাদেরকে, হ্যাঁ আমরা অশিক্ষিত মূর্খ না? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে একটু আসছি। বিশ্বকবি, তোমাদের বিশ্বকবি, বিশ্বের আবার কি কবি? সে কি ইংল্যান্ডে স্বীকৃত? ইংল্যান্ডের কবি? সে কি বাইরে অন্য দেশের কবি? তাই বিশ্বকবি কেমন হইল? সে তোমাদের কবি, আমাদের কবি না। আমরা এখন মানবো না। কেন মানবো না? সেটা রিজন আছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হওয়ার সময় 17টা মতো চিঠি দিয়েছিল, যেটা ইতিহাস বলে, ইংরেজ সরকারকে, যেন বিশ্ববিদ্যালয় ঢাকাতে না বানায়। আমরা অশিক্ষিত মূর্খ, আমরা এগুলো বুঝবো না। এই এই উল্লেখ করেছে তোমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই এই কথাগুলো উল্লেখ করেছে, যে মানুষ একটা বিশ্ববিদ্যালয় হইতে দেয় না একটা দেশে, তাকে আমরা কিভাবে বিশ্বকবি, কিভাবে আমরা তাকে কবি হিসেবে আমাদের দেশে মানবো? নজরুল ইজ দ্য বেস্ট আমাদের জন্য। নজরুল ঠিক আছে। আর সুফির মতো একজন লোক আছে কবি, পাকিস্তানের কবি ইকবাল। উনি একজন সুফির মতো, দরবেশের মতো একজন মানুষ ছিলেন। অনেক কিছু শিখা যায় ইকবালের, কবি ইকবালের থেকে। দেখো, এগুলো কোনো সাম্প্রদায়িক কথাবার্তা বলছি না, ফ্যাক্ট। খন্ডাও আমার কথাগুলো। রবীন্দ্রনাথ ঠাকুর কি চিঠি দেয় নাই ইংরেজদেরকে বিশ্ববিদ্যালয়ে না বানানোর জন্য? শিক্ষা আমরা যেখানে পড়বে সেখানে কুশিক্ষা করে রাখার জন্য ফোন দিয়ে দিয়েছে তোমাদের তথাকথিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা মানি না তাকে বিশ্বকবি হিসাবে। তোমাদের জন্য বিশ্বকবি। বিশ্বের কিসের কবি? ভারতীয় কবি। বিশ্বের কিসের কবি? হ্যাঁ, ভারতে তাও পশ্চিমবাংলা মানে, অন্যান্য দেশে তেমন মানে না, পাত্তা দেয় না তেমন। আমি দেখছি, আমার অনেক ভারতীয় ফ্রেন্ড ছিল, দিল্লির ছিল, বম্বে ছিল, গোয়ার ছিল, হায়দ্রাবাদের ছিল, তারা তেমন একটা পাত্তা দেয় না। তোমরা কলকাতার বাঙালিরা নিয়ে মাথায় নিয়ে নাচো। তার আমার রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। আমার জ্বালান ওই জায়গায়, অন্যায়টা উনি করেছে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় না হওয়ার জন্য 16-17টা চিঠি দিয়েছে খালি ইংরেজদেরকে, যেন বিশ্ববিদ্যালয়টা হতে না পারে। এখন তুমি ভারত চিন্তা করবে, তুমি যুদ্ধ করতে চাও কি করো না, করবে না। তুমি যুদ্ধ করলে তোমার অস্তিত্বের সংকট হয়ে যাবে। এই যে ডক্টর ইউনূস সাহেব বলছে না, বাংলাদেশের অস্থিতিশীল করলে তোমার চিকেন নেক কাটা হয়ে যাবে, তোমার স্যানিসিসটা আলাদা হয়ে যাবে, পশ্চিমবঙ্গ তোমাদের সাথে আর থাকবে না। এখন আমাদের বিএনপি নেতা রুহুল কবির রিজভী গত পরশুদিন একটা ভালো কথা বলেছেন, তোমরা বেশি বাড়াবাড়ি করলে তখন আমরা দাবি করব আমাদের নবাবী আমলের রাজ্যগুলো, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌল্লা যে ছিল, এই তিনটা, বাংলা, বিহার, উড়িষ্যা, তিনটা আমাদের বাংলাদেশের সাথে যোগ হয়ে যাবে। আমরা সেটা দাবি করব। কি করবা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।